আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম দৃঢ়ভাবে বলেছেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে নিজেরা যুদ্ধ বাঁধাবেন না। তিনি ব্যাখ্যা করেন, তাদের যুদ্ধ শুরু করার কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু যুদ্ধ বাঁধলে তারা লেবাননকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। শেখ কাসেম জোর দিয়ে বলেন, যদি তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে তারা তাদের কাছে থাকা সবকিছু ব্যবহার করে ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করবেন, এমনকি সর্বশেষ পুরুষ কিংবা নারী জীবিত থাকা পর্যন্ত দক্ষিণ লেবানন দিয়ে ইসরায়েলিদের অনুপ্রবেশ প্রতিহত করবেন। তিনি রোববার আল মানার টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উল্লেখ করেন, আমরা প্রতিদিন যেই হামলাগুলো দেখছি তার গতি প্রকৃতি হল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা মাঠে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে তা রাজনীতির মাধ্যমে অর্জন করতে পারে। তাছাড়া তিনি সতর্ক করে বলেন, শত্রুরা যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে তারা কিছুই অর্জন করতে পারবে না। তিনি হিজবুল্লাহর সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, যদি চুক্তিটি বজায় থাকে তবে সবাই উপকৃত হবে, কিন্তু যদি তা না হয় তবে তারা কিছুই অর্জন করতে পারবে না এবং আমরা যে কোনো সম্ভাব্য আগ্রাসনকে প্রতিহত করার জন্য প্রস্তুত। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল বলেন, ইসরায়েলকে প্রতিহত করার এমন ক্ষমতা হিজবুল্লাহর আছে যে একটি যুদ্ধ শুরু হওয়াকে আটকাতে পারবে না এবং শত্রুকে তার লক্ষ্য অর্জন থেকে বিরত রাখবে। তিনি বলেন, আগের যুদ্ধেও শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল এবং নতুন কোনো যুদ্ধের মাধ্যমে তারা সাফল্যের মুখ দেখবে না। হিজবুল্লাহ কেন ইসরায়েলের দৈনিক হামলাগুলোর জবাব দিচ্ছে না, এমন প্রশ্নের জবাবে সেক্রেটারি জেনারেল বলেন, যুদ্ধবিরতি চুক্তি হবার পর সংগঠনটি লেবানন রাষ্ট্রের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে যে এখন দেশের প্রতিরক্ষা, সার্বভৌমত্ব, চাপ প্রয়োগ এবং আরও আগ্রাসন প্রতিরোধ করার দায়িত্ব রাষ্ট্র বহন করবে। শেখ কাসেম লেবানন রাষ্ট্রকে তার দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে বলেন, 10 মাস পেরিয়ে গেছে এবং আপনারা এখনও ন্যূনতম পদক্ষেপ নিতে পারেননি। তিনি সতর্ক করেন, হিজবুল্লাহর এই নীরবতা আর বেশি দিন নাও থাকতে পারে। তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধের লড়াই কেবল লেবাননকে রক্ষা করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ফিলিস্তিন, মিশর ও সিরিয়াকেও রক্ষা করার জন্য বিস্তৃত, কারণ শত্রুর উচ্চাকাঙ্ক্ষা পুরো অঞ্চলকে হুমকির মুখে ফেলেছে। বিশিষ্ট আরব বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান এক নিবন্ধে লিখেছেন, এমন 5টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেখা যাচ্ছে যা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে একটি বড় আকারের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এই যুদ্ধ ইসরায়েলের জন্য 2006 সালের যুদ্ধের পরাজয়ের চেয়েও বেশি ক্ষতিকর হবে। অন্যদিকে হিজবুল্লাহও এমন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র তৈরি করছে যা পুরো অঞ্চলের ভারসাম্য পাল্টে দিতে পারে। রাই আল ইয়াউম পত্রিকার সম্পাদক আব্দুল বারি আতওয়ান তার কলামে আরও লেখেন, অনেক লক্ষণ দেখা যাচ্ছে যাতে এটা স্পষ্ট দখলদার ইসরায়েলি বাহিনী আগামী কয়েকদিনের মধ্যেই হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে। তার মতে, এই হামলা যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় চালানো হবে এবং এর ফল ইসরায়েলের জন্য 2006 সালের জুলাই যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। তিনি 5টি মূল আলামত তুলে ধরেছেন। প্রথম ইঙ্গিত হল লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের বক্তব্য, যিনি জাতিসংঘের যুদ্ধবিরতি তদারকি কমিটির প্রধান জেনারেল জোসেফ ক্লারফিল্ড এর সঙ্গে অপ্রত্যাশিত সাক্ষাৎকারের পর বলেন, লেবানন বছরের শেষ নাগাদ লিতানি নদীর দক্ষিণাঞ্চলের নিরস্ত্রীকরণ সম্পন্ন করবে। দ্বিতীয় ইঙ্গিত হিসেবে আতওয়ান যুক্তরাষ্ট্রের সিরিয়া ও লেবানন বিষয়ক বিশেষ দূত থমাস বারাকের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের সময় এসে গেছে। যদি লেবানন সরকার হিজবুল্লাহর নিরস্ত্রীকরণে দেরি করে, ইসরায়েল একতরফা পদক্ষেপ নিতে পারে। তৃতীয় ইঙ্গিত হল দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক মহড়া, যেখানে স্থল, নৌ ও আকাশপথে লেবাননে হামলার অনুশীলন চালানো হয়েছে। চতুর্থ ইঙ্গিত, বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়া থেকে বাসিন্দাদের ক্রমবর্ধমান হারে
উত্তরে বা উত্তর পূর্ব নিরাপদ অঞ্চলে সরে যাওয়া। পঞ্চম ইঙ্গিত, লেবাননের আকাশে দিনরাত অবিরাম ইসরায়েলি গোয়েন্দা ড্রোনের উড্ডয়ন এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, ইসরায়েল বৈরুত বিমানবন্দর, স্থলবন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও পানি সরবরাহ নেটওয়ার্ক সহ লেবাননের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে নিশানা করতে পারে। আতওয়ান লিখেছেন, এসব হুমকি ও চাপের পাশাপাশি ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, হিজবুল্লাহ খুব দ্রুত তাদের সামরিক ও সাংগঠনিক সক্ষমতা পুনর্গঠন করেছে। তারা এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম যা আগের যুদ্ধের তুলনায় অনেক বেশি নির্ভুল ও ধ্বংসাত্মক। লেবাননের সূত্রের বরাতে তিনি লিখেছেন, পরবর্তী বড় চমক হতে পারে হিজবুল্লাহর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ইয়েমেনের তুলনায় ভারী ক্লাস্টার ওয়ারহেড। হিজবুল্লাহর মহাসচিব সাম্প্রতিক ভাষণে জোর দিয়ে বলেছেন, প্রতিরোধের অস্ত্র ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য, অভ্যন্তরীণ রাজনীতির জন্য নয়। এই অস্ত্র লেবাননের জাতীয় শক্তির অংশ। আতওয়ান আরও বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘন ঘন ইসরায়েল সফরের উদ্দেশ্য আসলে গাজায় যুদ্ধ থামানো বা যুদ্ধবিরতি রক্ষা নয়, বরং ইরান, লেবানন ও ইয়েমেনের বিরুদ্ধে যৌথ ইসরায়েলি মার্কিন হামলার প্রস্তুতি সম্পন্ন করা। তার বিশ্লেষণে তিনি স্মরণ করিয়ে দেন, ইসরায়েল লেবাননে দুইবার লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। প্রথমবার 2000 সালে দক্ষিণ লেবানন থেকে একতরফাভাবে সেনা প্রত্যাহারের মাধ্যমে এবং দ্বিতীয়বার 2006 সালের যুদ্ধে। আতওয়ানের মতে তৃতীয় পরাজয়ও আসন্ন, কারণ যারা 2 বছর ধরে গাজায় যুদ্ধ করেও লক্ষ্য অর্জন করতে পারেনি, তারা লেবাননেও জিততে পারবে না। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল লরেন্স উইলকার্সন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির প্রতি ইঙ্গিত করে বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান যে সামরিক সক্ষমতা দেখিয়েছে তাতে হতভম্ব হয়েছে ইসরায়েল। মার্কিন সশস্ত্র বাহিনীর এই সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ইরান নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর আঘাত করেছে এবং থাড ও প্যাট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সেই ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকাতে পারেনি। উইলকার্সন জানিয়েছেন, ইরানের এমন ক্ষেপণাস্ত্র আছে যা ইসরায়েলকে অচল করে দিতে পারে। যদি তেহরান 12 দিনের যুদ্ধে ধৈর্যের পরিচয় না দিত, তাহলে ইসরায়েলে হতাহতের সংখ্যা অনেক বেশি হতো। তিনি বলেন, ইরান ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম এবং সংঘাত হলে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোরও ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হওয়ার আশঙ্কা থাকবে। এই মার্কিন কর্নেলের মতে, ইরান ইসরায়েলের জন্য বিস্ময় সৃষ্টি করেছে। ইরানিরা খুবই বুদ্ধিমান এবং প্রতিভাবান, তারা দুর্দান্ত ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। এই প্রতিরক্ষা নিরাপত্তা বিশ্লেষক ব্যাখ্যা করে বলেন, 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের কাছে হার মেনেছে। তারা তাদের হিসাব নিকাশ বুঝে ফেলেছিল এবং তাই যুদ্ধ খুব দ্রুত শেষ হয়েছে। তারা কঠোরভাবে পরাস্ত হয়েছে এবং তাদের অবস্থান ভেঙে পড়েছে। ইরান ও ইরাকের মধ্যকার 8 বছরের যুদ্ধের অভিজ্ঞতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরান দীর্ঘস্থায়ী ও শহুরে যুদ্ধের ক্ষেত্রে উচ্চ সক্ষমতা রাখে এবং ভবিষ্যতেও প্রয়োজনে এই ধরনের লড়াই চালাতে পারবে। তিনি ভবিষ্যতের ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বলেন, আমার মনে হয় বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন, কেবল আমেরিকাকে সংঘাতে টেনে আনতে পারলেই তার লক্ষ্য পূরণ হতে পারে, অন্যথায় ইরান ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে জাতিসংঘের 3 জন স্থানীয় কর্মীকে গ্রেফতার করেছেন তারা। রোববার এএফপিকে দেওয়া তথ্যে ওই নিরাপত্তা সূত্র জানায়, ইয়েমেনের রাজধানী সানায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের জন্য কাজ করা 2 নারীকে শনিবার তাদের বাড়ি থেকে এবং একই রাতে সেখানে কর্মরত এক ইয়েমেনি পুরুষকে গ্রেফতার করা হয়। সূত্র জানায়, সানার নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখনও এমন অনেক ব্যক্তির তালিকা রয়েছে যাদেরকে ইসরায়েলি এবং আমেরিকান শত্রুর সঙ্গে সহযোগিতার অপরাধে খোঁজা হচ্ছে। এই সপ্তাহের শুরুতেও ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে জাতিসংঘের 7 জন স্থানীয় কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি এক বক্তৃতায় আনসারুল্লাহ নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুথি বলেন,
মানবিক সংস্থাগুলোর সঙ্গে যুক্ত গ্রেফতার হওয়া বেশ কয়েকজন ব্যক্তি একটি অপরাধমূলক গুপ্তচর বৃত্তি চক্রের অংশ ছিল। ইয়েমেনি নেতা উল্লেখ করেন, ইয়েমেনকে লক্ষ্য করে তৈরি শত্রুদের এই গুপ্তচর চক্রকে ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা অত্যাধুনিক ও বিপজ্জনক প্রযুক্তি দিয়ে সজ্জিত। ইয়েমেনি নেতা নিশ্চিত করেন, এই সক্রিয় চক্রের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল সেই ব্যক্তিরা যারা মানবিক ক্ষেত্রে কর্মরত সংস্থাগুলো, বিশেষ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং ইউনিসেফের সঙ্গে যুক্ত। আনসারুল্লাহ নেতা জানান, তারা সরকারি সভাগুলোকে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালন করেছে। তারা তথ্য সংগ্রহ করে ইসরায়েলি শত্রুকে অবহিত করে অপরাধ সংগঠনে সুবিধা করে দিত। গাজায় শান্তিরক্ষী পাঠাতে মালয়েশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশ সহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় এই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে প্রস্তুত কুয়ালালামপুর। আনাতোলুর প্রতিবেদনে বলা হয়, রোববার কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার এই মন্তব্য করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া ফিলিস্তিনি সংগ্রামের প্রতি তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘের ধারাবাহিক অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আদালতের রায়ে বলা হয়, গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলি বাধা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বৈঠকে আনোয়ার ও গুতেরেস আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনা সহজ করা ও মিয়ানমারে অন্তর্ভুক্তিমূলক সংলাপকে উৎসাহিত করা। এদিকে যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহ গড়ালেও ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী। গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে আছে প্রায় ৬৬,০০০ টন বিস্ফোরণহীন গোলাবারুদ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকে থাকলেও প্রতিদিনই এসব বোমার ঝুঁকিতে রয়েছে হাজারো মানুষ। শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।